মুশাররফ আহমেদ ঠাকুর রিজভী আপনাদের দলের যুগ্ম সচিব, তিনি একদিকে ভারত বিরোধী জিগির তুলছেন, আর আজকে আমি দেখলাম লুৎফুজ্জামান বাবরকে ছেড়ে দিচ্ছে ইউনূস সরকার। আমি বলছি পারস্পরিক যোগাযোগ আছে, বোঝাপড়া, মাঝে মাঝে একটু বিবৃতির লড়াই চলছে ইলেকশনের টাইম নিয়ে, কিন্তু বাকিটা বোধহয় একদম এক বিন্দুতে আপনারা দাঁড়িয়ে আছেন, উগ্র ভারত বিরোধিতা নাকি? না, রুহুল কবির রিজভী যেটা করছেন সেটা তার ব্যক্তিগত যে একটা জায়গা, সেটা তো থাকতেই পারে। তিনি পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব, সেদিক থেকে উনি করছেন উনার মতো করে। পার্টি ক্লিয়ার করেছে যে এটা রুহুল কবির রিজভীর ব্যক্তিগত স্ট্যান্ড। আর আপনি নিশ্চয়ই জানেন যে রুহুল কবির রিজভী 1984 সালে জেনারেল এরশাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছিলেন, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরবর্তীতে তিনি ভিপি নির্বাচিত হয়েছিলেন। সেই ক্ষেত্রে রুহুল কবির রিজভীর একটা আলাদা অবস্থান বাংলাদেশের সামাজিক ক্ষেত্রে এবং রাজনৈতিক ক্ষেত্রে আছে। আর 2 নম্বর যে লুৎফুজ্জামান বাবরকে ছেড়ে দিবে কেন? লুৎফুজ্জামান বাবর কি আদালত ছেড়ে দিলে তো সেখানে কি বলে ইউনূস সরকারের সাথে যোগসূত্র, আনসারটা ঠিক মতো হলো। কোয়েশ্চেনটার মধ্যে যথেষ্ট উস্কানি আছে। আমি আপনাকে বলি, লুৎফুজ্জামান বাবর প্রায় 18 বছর ধরে জেলে ছিলেন, এবং সেখানে আজকে আমাদের বিএনপির 2.5 লক্ষ মানুষের বিরুদ্ধে 2.5 লক্ষ মামলায় 60 লক্ষ মানুষ বিএনপির এখনো কোর্টের বারান্দায় ঘুরছে। আমরা এর মধ্যে বিএনপির মুশাররফ আহমেদ ঠাকুর, যদি কেউ বিনা বিচারে বা বিনা অপরাধে কোনো মামলায় অভিযুক্ত হয়ে বা বিনা বিচারে আটকে থাকেন, দোষী সাব্যস্ত না হয়েও, আমি বলছি সেটা নিশ্চিতভাবে যে কোনো দেশে যে কোনো সময় মানবাধিকার লঙ্ঘন। কিন্তু আপনি কি এটা বলতে পারেন লুৎফুজ্জামান বাবর বিনা বিচারে বা বিনা অপরাধে জেল খাটছিলেন? তিনি যে অপরাধে জেল খাটছিলেন এবং তার জেল মুক্তির যে সময়টা, ঠিক সেই সময়টা যখন বাংলাদেশের কিছু লোক উগ্র মৌলবাদী ভারতের জমি চাইছে, বলছে ভারতের জমি থেকে বাংলাদেশের ম্যাপ পুনর্বিন্যাস করতে হবে। আমি শোনাবো আপনাকে, শুনবেন? আমি শোনাই আপনাদেরকে আরেকবার। আমি যাকে খারিজি মাদ্রাসার আন্তর্জাতিক সম্পর্ক পাস বলি, শহীদুজ্জামান, নয়নের মণি ইউনূস সাহেবের, শুনুন তার বক্তব্য, আরেকটা বক্তব্য শুনুন। এই যে চাইনিজ এয়ার পাওয়ার, এটা আমাদের কাছে খুব অতি বাড়াবাড়ি, হ্যাঁ এটাকে, কিন্তু ইন্ডিয়ান থ্রেটটা তো ইজ মোর ডেঞ্জারাস। এবং আমরা জানি, দেখেন, পুরা পলিসি মাস্ট অলওয়েজ বি টু ব্রেক আপ ইন্ডিয়া। আমি এটা পাবলিকলি বলবো না, কিন্তু আমি বলছি, আমি জাতির উদ্দেশ্যে, আমি টিএসসিতে বলছি সাহস করে, যখন আমি ডক্টর মাহমুদের সাথে কথা বলার সুযোগ হয়েছিল ইন দিস হিউজ অডিটোরিয়াম, আই সেড ইট টু, আমার ভিতর থেকে আসছে যে আমাদের অস্তিত্বের একমাত্র উপায় হচ্ছে ভারতের ভাঙ্গন। এই নর্থ ইস্ট, এটা আমাদের হওয়ার কথা ছিল। এবং আমি জানেন 70-80 বছর পরে পরে ম্যাপ চেঞ্জ হয়, হ্যাঁ, নিউ ইন্টারন্যাশনাল সিস্টেম এমার্জেস, ভাঙন ধরে নতুন বাউন্ডারি সৃষ্টি হয়। এবং আমরাও ইন্ডিয়ানকে বলবো, উই ওয়ান্ট টু চেঞ্জ আওয়ার বাউন্ডারিজ বিকজ নর্থ ইস্ট ইজ আওয়ার্স। আমি মুশাররফ আহমেদ ঠাকুর আপনাকে এবার জিজ্ঞাসা করছি, একজন ভারতীয় নাগরিক হিসেবেই জিজ্ঞাসা করছি, সাংবাদিক তো বটেই। আপনি বলুন তো, আমি তো আগে ভারতীয় নাগরিক, তারপর তো আমার অন্য যে কোনো সত্তা, আমার ধর্ম, আমার কর্ম ইত্যাদি। একজন ভারতীয় নাগরিক হিসেবে আপনার কাছে আমার প্রশ্ন, কোনটা বেশি উস্কানিমূলক বলুন তো? আমি লুৎফুজ্জামান বাবরকে ছাড়ার টাইমিং জিজ্ঞাসা করলাম, আপনি বললেন এটা উস্কানিমূলক। আপনি বলুন তো কোনটা বেশি উস্কানিমূলক? মাহফুজ আলমের পোস্ট, শাহিদুজ্জামান বলছেন সীমান্তের পুনর্বিন্যাস চাই, সীমানার পুনর্বিন্যাস চাই, নর্থ ইস্টটা তো আমাদের। আর ঠিক তখনই, সেই সময়টাতে আমি দেখছি আজকে পরেশ বড়ুয়া, আমাদের উত্তর পূর্ব ভারতকে যে ভারত থেকে আলাদা করতে চায় আন্তর্জাতিক জঙ্গি, সেই পরেশ বড়ুয়ার মৃত্যুদণ্ডের সাজাকে আপনারা যাবজ্জীবনে নামে বলছে। পরেশ বড়ুয়া কি বিনা কারণে জেল খাটছিল? কি বিএনপি নেতা? ও কি বাংলাদেশে কোনো রাজনীতি করে? আপনি কি আমাকে প্লিজ, আপনি কি আমাকে কথা বলতে দিবেন দাদা? আপনি এই কথা বলতে, আপনি যা বলেছেন, আমি তিনটা, আপনার বিষয় হচ্ছে একটা শাহিদুজ্জামানের বক্তব্য, একটা মাহফুজ আলমের স্ট্যাটাস, আর একটা লুৎফুজ্জামান বাবরের মুক্তি। তিনটা বিষয়ে আমি কথা বলবো 30 সেকেন্ড করে, 1.5 মিনিট। আপনি আনইন্টারাপ্টলি বলতে দিবেন। প্রথম কথা হচ্ছে, শাহিদুজ্জামান বিএনপির কেউ নন। আর শাহিদুজ্জামানকে আপনি চেনেন কিনা আমি জানি না। শাহিদুজ্জামান, ডক্টর শাহিদুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ইনসার্জেন্সি পড়ান।
এই অ্যারাউন্ড 45 ইয়ার্স, উনি 35 ইয়ার্স শিক্ষকতা করেছেন এবং এখন উনি অ্যাডজাঙ্ক ফ্যাকাল্টি হিসাবে অন্যান্য জায়গায় পড়াশোনা করান। তো শাহিদুজ্জামান খারিজি মাদ্রাসার শিক্ষক নন, আপনি এটা ভুল বলেছেন। নাম্বার 2 হচ্ছে লুৎফুজ্জামান বাবরকে আপনি জানেন যে বেগম শেখ হাসিনা একেবারেই কোনো সাক্ষ্য প্রমাণ ছাড়া লুৎফুজ্জামান বাবরকে কারাগারে রেখেছিলেন এবং এই লুৎফুজ্জামান বাবর এখন দেখা যাচ্ছে যে লুৎফুজ্জামান বাবরের যে মামলার যে বিষয়বস্তু ছিল এই বিষয়বস্তুটা সম্পূর্ণ ভুল ছিল। আপনি যদি জানতে চান আমি অন্য সেগমেন্টে লুৎফুজ্জামান বাবরের মামলাটা কেন ভুল এটা বলবো। আর নাম্বার 3 হচ্ছে যে এখন যে এই যে কি নাম মাহফুজ আলম তিনি তার একটা স্বপ্নের কথা বলেছেন, সেই স্ট্যাটাসটা আধা ঘন্টা ছিল এবং আধা ঘন্টা পরে তিনি এটা ডিলিট করে দিয়েছেন। তিনি বলেছেন হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত একটি জনপদ, এটা হচ্ছে নিপীড়িত মানুষের জনপদ। এই জনপদ নিয়ে একটি রাষ্ট্রের কথা উনি কল্পনা করেছেন এবং সেইটা তিনি বিএনপির কেউ নন এবং সেই ক্ষেত্রে তারা আলাদা দল করতে যাচ্ছে মাহফুজ আলমরা। এবং এই যে আমি একটু আপনাকে একটু বিরত করে বলছি, মুশাররফ আহমেদ ঠাকুর, এই কথাটাও নতুন আমাদের কাছে নয়। আমরা জানি যখন আপনাদের দেশে মুক্তিযুদ্ধ চলছিল মৌলানা ভাসানী কেন পিকিং বা বেজিং গেছিলেন, কার নির্দেশে ফিরে এসে ইয়াহিয়া খানকে সমর্থন করেছিলেন আমরা সেটাও জানি। উনিও যে উত্তর পূর্বাঞ্চলটা চাইতেন ভারতের সেটাও জানি। সব ডক্ট্রিনগুলো আমাদের জানা, জেনে শুনে একবার করে জিজ্ঞাসা করছি আপনাদের মনটা পড়বার জন্য। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে 45 বছর পড়ানো বলছেন, ঠিক। আব্দুল কাদের খানের নাম তো শুনেছেন নিশ্চয়ই আপনি, খুব বিজ্ঞান, খুব পণ্ডিত, খুব বিজ্ঞানী, বড় বিজ্ঞানী, পরমাণু বিজ্ঞানী, ম্যান উইথ দ্য ব্রিফকেস। পরমাণু বোমার ফর্মুলাটা পাকিস্তান থেকে উত্তর কোরিয়ায় দিয়ে দিয়েছিলেন। আপনি কি বলবেন একে? আমি তো বলি বিদ্যে বোঝাই বাবু মশাই, জীবনে সবটা ব্যর্থ। যে লোকটা পরমাণু বিজ্ঞানী হয়ে উত্তর কোরিয়ার মতো একটা রাষ্ট্রের হাতে পরমাণু বোমার ফর্মুলা তুলে দেয়, তা পুরো বিদ্যাটা নষ্ট না? ওটা খারিজি মাদ্রাসার বিজ্ঞানী হয়ে গেল। ওইরকমই উনি খারিজি মাদ্রাসার আন্তর্জাতিক সম্পর্ক দীপাঞ্জন সেনগুপ্ত, দীপাঞ্জন চক্রবর্তী, আমি আপনার কাছে জিজ্ঞাসা করবো, আমার সময় কমে এসছে। মুশাররফ আহমেদ ঠাকুররা এগুলোর মধ্যে সম্পর্ক থাকলেও বলতে চাইছেন না। আমার কেন যেন মনে হচ্ছে ঠিক যে কারণে মাহফুজ আলম পোস্ট করেও ডিলিট করে দেয়, ঠিক সে কারণে বিএনপি ইউনূসের সঙ্গে থেকেও বলে যে আমরা নেই। দেখো, ব্যাপারটা হচ্ছে, তো আমি মনে করি ব্যক্তিগতভাবে এই মাহফুজদের এদের বোঝা যায় এদের একটা চরিত্র আছে, যাই করছে সামনাসামনি করছে। এই যে বিএনপির যে নেতারা, এরা তো সম্পূর্ণ মুখোশচারী, এরা তো মুখোশ আলাদা, মুখ আলাদা। এরা এখন বলো না, যে তুমি কথা হচ্ছে লুৎফুজ্জামান বাবরের ব্যাপারে, উনি আইন বিচার ব্যবস্থা নিয়ে খুব শ্রদ্ধা জানাচ্ছেন। আমাদের চুপ করুন, এবার কথা বলতে দিন। আপনি কথা বলছেন, একটা কথা বলিনি। দেখুন, আমি যখন কথা বলবো আপনি একটা কথা বলবেন না। আমি যখন কথা বলবো একটা কথা বলবেন না। উস্কানি এখনো দেখেননি, উস্কানি যখন দেবো আমরা ঢংসে দেবো। আমরা উস্কানি দেই না, আমরা কাজে করে দেখাই। লোকটাকে এখন চুপ করতে বল। এটা বলো যে সনাতন হিন্দু সমাজের উজ্জ্বল মুখ এই চিন্ময় প্রভুর সঙ্গে ব্যবস্থা কি করছে? এক্স্যাক্টলি। হ্যাঁ, তাহলে আপনি মাঝখানে বলবেন না। ওখানে বিচার কোথায়? কথা বলছেন, ওখানে বিচার কোথায়? ওটা মানবাধিকার লঙ্ঘন কি? চিন্ময় প্রভুর সঙ্গে কি কোথায় বিচার হচ্ছে? কোথায় মানবাধিকার? দালালি করতে গেলে করুন, ভালো করে করুন। হাবিবুর রহমান হাবিব আগেরবার ঠিক মতো যোগাযোগ হয়নি। আমি শেষবারের মতো আপনার কাছে জিজ্ঞাসা করছি, 30 সেকেন্ড আছে আমার হাতে, আপনি আমাকে একবারের জন্য শেষবার বিএনপি কি চায়? ভারতের সঙ্গে শত্রুতা চায় কি, হ্যাঁ কি না? করে দেখুন। আপনি তো আমাকে ঢুকে রাখলেন, প্রশ্ন করেন না, প্রশ্নের উত্তর দিতে চান না। আমি পরিষ্কার করে আপনাকে বলতে চাই, বাংলাদেশ ভারতের সাথে বা বিএনপি ভারতের সাথে শত্রুতা চায় না। এই মাঝখানে তো আরেকজন কথা বলে কে? বলুন, আমি শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, বিএনপি ভারতের সাথে তো শত্রুতা করতে চায় না। ভারত হলো প্রতিবেশী রাষ্ট্র, কিন্তু লুৎফুজ্জামান বাবরের মুক্তিকে এনজয় করে, পরেশ বড়ুয়ার শাস্তি কমে যাওয়াকে এনজয় করে। আমার মনে হয় বিএনপি নেতারা আগামী দিনে আপনারাও বোধহয় মুখোশ খুলে আরেকটু সামনে আসবেন। আমরা অপেক্ষা করবো, অসুবিধা নেই। কিন্তু আপাতত আপনাদের এই শত্রুতার আহ্বানকে আমরা খোলা মনে নিচ্ছি এবং আমরা এটাও বলছি আপনাদেরকে আরেকবার করজোরে অনুরোধ করছি,
যার ভরসায় লড়তে নেমেছেন, শাহিদুজ্জামানরা যার ভরসায় লড়তে চান, চীন, ওকে দেখে একটু শিখুন। আমাদের জমির দিকে নজর দিয়েছিল, আমাদের জমিতে নেমে এসেছিল, এখন নিজের জমি বাঁচাতে আমাদের কাছে হাত কোচলে দাঁড়িয়ে আছে দুবেলা। আমাদের ছাড়া কোনো বৈঠক করছে না, এটা দেখেও যদি শেখেন ভালো, না শিখলে আছেই তো, আমরা জানি কি করতে হয়। আমার অনির্বাণের অগ্নিবাণের বিতর্ক পর্বের সময় এখানে শেষ হয়েছে, এখানেই শেষ করবো, কিন্তু তার আগে আপনাদের রায়টা জানিয়ে দিই। সোশ্যাল মিডিয়া আপনারা যে রায় দিয়েছেন, জিজ্ঞাসা করেছিলাম ইউনূসের 20 দাঁত ওপরানোর সময় এসে গেছে, ফেসবুকে 86% বলছেন হ্যাঁ। এরপর চোখ রাখবো এক্স স্যান্ডেলের পরিসংখ্যানে, ইউনূসের 20 দাঁত ওপরানোর সময় এসে গেছে 100% মানুষ মনে করছেন আর সময় দেওয়া উচিত নয়, এখনই সময় এসে গেছে। 100% মানুষ এক্স স্যান্ডেলে মনে করছেন হ্যাঁ। এবার ইউটিউবের পরিসংখ্যান, এখানে 94% মানুষ মনে করছেন হ্যাঁ, সময় এসে গিয়েছে ভারতের দিক থেকে ইউনূসের এবং তার সঙ্গী সাথীদের 20 দাঁত উপড়ে নেওয়া। অনির্বাণের অগ্নিবাণের বিতর্ক পর্ব এখানেই শেষ করছি, সঙ্গে থাকুন।